যখন একটা মানুষের হাড় ভাঙা খাটুনি, দুঃখ, কষ্ট কারো নজরেই আসে না, তখন সত্যিই মনে হয় এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। সব এলোমেলো লাগে, কিচ্ছু ভালো লাগে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ইতি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে এলাম। কিছুদিন গ্যাপ গেছিলো, আর কিছুদিন বলতে বেশ আমার গ্যাপ চলে যাচ্ছে, কারণ আমার শরীরটা একদমই ভালো থাকে না, তোমরা জানো। তো সেই কারণেই আমি এডিট কমপ্লিট করে উঠতে পারিনি, ভিডিও আপলোড দিতে পারিনি। তো অনেক দিন বাদে একটু অনেক কষ্ট করে আমি কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি আপলোড দেওয়ার জন্য। তো দেখো, সকাল সকাল চলে এসেছি ছাদে, আর ছাদে এসে দেখো এই যে ট্রেন চলে যাচ্ছে। এই দৃশ্যটা আমার বেশ ভালোই লাগে। তো যখন যা আমার ভালো লাগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি, তো সেটাই আর কি করলাম। আর আজকে সকাল থেকেই কিন্তু আকাশটা কিন্তু ভয়ঙ্কর মেঘলা হয়ে আছে কোনো কোনো দিক দিয়ে, আর কোনো দিক দিয়ে নীল হয়ে আছে। আকাশের কোনো মতিগতির ঠিক নেই, চারিদিকটা একদম গন্ডগোল করে রেখেছে। একটা দিকে ভীষণ মেঘ, আরেকটা দিকে একদম নীল নীল সুন্দর আকাশ। তো যাই হোক, সকাল সকাল ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে নিয়ে। তো সেইগুলো এখন মেলে দেব, আর মেলে দিয়ে তারপরে কিন্তু রয়েছে অনেক কাজ, আর রয়েছে অনেক অনেক কথা। তোমাদের সঙ্গে অনেক কথা জমেই গেছে, এতদিনের অনেক কথা আমার বলাই হয়নি। তো কথা বলতে না পারলে আমার আবার একদমই ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু কথা ঝুড়ি নিয়ে আবারও আমি চলেই এসেছি। তো যাই হোক, এই দিকে জামা কাপড়গুলো চলো আগে মেলে দিই। আর আকাশটা দেখো কেমন লাগছে তোমাদের, কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই। আর তোমাদের ওখানে কি বৃষ্টি টিষ্টি হচ্ছে? আমাদের এখানে তো একদমই বৃষ্টি হচ্ছে না, ভীষণই গরম ভীষণই গরম। তো কিছু করার নেই, এইভাবেই থাকতে হবে মানুষকে। গরমের হাত থেকে একদমই বোধহয় রেহাই নেই। কোথায় বর্ষা, বর্ষা একদমই নেই। আমাদের ছোটোবেলায় আমরা কত বর্ষা দেখেছি, বর্ষার সময় কত আমরা এনজয় করেছি, বৃষ্টিতে ভিজেছি। আর তারপরে কচু পাতাকে ছাতা করে আমরা কত বৃষ্টির জলে ঝপাং ঝপাং করে হেঁটেছি। কত না ভালো লাগতো সেই সব দিনগুলো মনে পড়লে এখন সত্যিই কেমন যেন গল্পের মতো মনে হয়। তোমাদেরও আশা করছি এরকম কিছু স্মৃতি তোমাদের জীবনে রয়েছে, সবারই থাকে, আমারও রয়েছে। তো ছোটোবেলাটা তখন মনে হতো কবে যে বড় হব, কবে যে বড় হব। আর এখন বড় হয়ে মনে হয় কেন যে বড় হলাম, একদমই ভালো লাগে না। তো ছোট্টবেলাটাই ভীষণ ভালো ছিল, সুন্দর ছিল। আসলে বাচ্চারা ছোটোবেলায় একদমই বুঝতে পারে না যে শৈশবটা কতটা সুন্দর হয়, কতটা মানে মানুষের মাথার ওপর দায়িত্ব চেপে বসে না, কতটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ভিড় করে না। তো কতটা সুন্দর একটা জীবন আমাদের শৈশবেই থাকে। তো সেই জীবনটাকে কিন্তু আমরা একদমই উপভোগ করতে চাই না বাচ্চারা। আর যখনই আমরা বড় হয়ে যাই, তখনই বড় হয়ে গিয়ে তখন ভাবি হায় হায় কী যে ভুল হলো, কেন যে বড় হতে গেলাম। আর সমস্যা তো একটাই, জানো, আমরা কিন্তু বড় হতে পারি, ছোট হতে পারি না কখনোই। তো সেই কারণে আমরা কিন্তু বড় হতেই থাকবো, বড় হতেই থাকবো, কখনোই ছোট হতে পারবো না। তো এই আর কি, এটাই একটা দুঃখ বোধহয় সবার মনেই থাকে। তো দেখো আকাশটা এখানটা দিয়ে কতটা মেঘলা করে আছে, আর আমার কিন্তু জামা কাপড়গুলো একদম মেলে দেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলে যাচ্ছি ঘরের দিকে, আর ঘরে গিয়ে এখন কিন্তু অনেক অনেক কাজ রয়েছে। তো চলো দেখি কী কী কাজ করা যায়, তোমাদের সঙ্গে সেগুলোও একটু শেয়ার করি। মানুষের সমস্যা হলো যে কিছু না কিছু প্রশ্ন তোমাকে তারা করবেই। যখন ধরো তুমি খুব মোটা থাকবে, তখন তোমাকে জিজ্ঞাসা করবে, কী রে এত মোটা হচ্ছিস কী করে, কী খাস?
আবার যখন তুমি খুব রোগা হয়ে যাবে তখনও তোমায় জিজ্ঞাসা করবে, কী রে এত রোগা হচ্ছিস কেন, বাড়ি থেকে খেতে দেয় না? তো আজকাল এরকমই কিছু প্রশ্নের আমার সম্মুখীন হতে হয়, কারণ একটা সময় আমি খুব মোটা ছিলাম আর মোটা হয়ে যাচ্ছিলাম, আর এখন ইদানিং কিন্তু আমি অসুস্থতার জন্য অনেকটা রোগা হয়ে গেছি। তো পরিচিতরা সব সময় আজকাল আমাকে এই প্রশ্ন করছে যে কী ব্যাপার, এত রোগা কেন হয়ে যাচ্ছি? তো কী আর বলবো, আর কিছু বলার থাকে না। তার ওই দেখো পেঁপে গাছগুলো আমি নিচে যখন ছিলাম তখন লাগিয়েছিলাম। এই পেঁপে গাছগুলো অনেক দিন কিন্তু তোমাদের দেখিয়েছি। তো পেঁপে তো খুব হচ্ছিল, আর এখন কিছুদিন ধরে পেঁপে কিন্তু একটু কম হচ্ছে, আর ওই যে পাখিতে খেয়ে নিয়েছে পাকা পেঁপে। তো যাই হোক, পেঁপে গাছগুলো দেখলে কিন্তু আমার মনটা ভীষণ ভীষণ ভালো লাগে। গাছ বলতেই আমার ভালো লাগে। দেখো কত কত পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো বড় হবে কিছুদিন পরে। তো যাই হোক, কাকুরা একটু পারমিশন দিয়েছিল বলে আমি নিচের গাছগুলো লাগাতে পেরেছিলাম, আর কাকুরা কিন্তু গাছগুলো এখনও কেটে ফেলেনি। অনেকগুলো গাছ হয়েছিল, তার মধ্যে বাকিগুলো কাকু কেটেই দিয়েছে, বাকি এই 3টে গাছ কিন্তু কাকু কাটেনি। তো যাই হোক, ওই দিকে দেখো বাড়ি করছে একটা। তো যাই হোক, সবারই যখন বাড়ি করতে দেখি আমার কিন্তু খুবই মনটা খারাপ হয়, কারণ আমরা কবে বাড়ি করতে পারবো সেটা তো জানি না। তো সেই কারণে তো দেখো, অনেক দিন পরে তোমাদেরকে আমি আমার গাছগুলো শেয়ার করছি। দেখো, এইদিকে তুলসী গাছের হাঁড়িটা কিন্তু ভেঙে গেছে, আর এই দিকে গাছ প্রায় সবই মরে গেছে। কোনো রকমে এই গাছ কটা আছে। আর অ্যালোভেরা গাছটাকে অতটাও যত্ন করতে হয় না, ওকে জল দাও না দাও ও যেন কেমন করে বেঁচেই থাকে। তো যাই হোক, জল তো দিতেই হয়, একটু একটু জল দিইও, কিন্তু যখন যখন ঘরে থাকি না, কোথাও চলে যায়, তখন কিন্তু বাকি সেন্সিটিভ গাছগুলো কিন্তু মরে যায়। তো তারা মরেও গেছে। আর এখানে কিছু লঙ্কার বীজ ফেলেছিলাম, দেখো গাছ বেরিয়েছে। তো গাছ বেরোলেই আমার কিন্তু মনটা খুশি হয়ে যায়। আর এই দিকে দেখো পুত্তলিকা গাছ কিন্তু মরে একদম সাফা হয়ে গেছে। তো যাই হোক, আমার আবার নতুন করে পুত্তলিকা লাগানোর খুব ইচ্ছা আছে। তো এই বছরটা যদি দেখি কি হয়, এখানটায় যদি থেকেই যাই বা না যাই হোক না কেন, আমি কিন্তু এবারে গাছ লাগাবো বলেই ঠিক করেছি, আর কিছু টবও কিনে আনবো। তো চলে এলাম দেখো রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখো সবজিগুলো কিন্তু নামিয়ে নিয়েছি, আর এখন এই সবজিগুলো আমি এখন কাটবো, কেটে তারপরে রান্না শুরু করব। তো সবজির বাজারে তো একদমই আগুন লেগে গেছে। কী যে সবজি আনবো বাড়িতে আর কী যে খাবো কিছুই বুঝে পাই না। সবজি এখন বাড়িতে কিন্তু খুবই কম আসছে, আর সেই সবজি না থাকার জন্য মনে একটা কষ্টও থাকছে। আর আজকে হচ্ছে নিরামিষ। তো নিরামিষের দিনে কী রান্না করব কিছুই বুঝে পাচ্ছি না। তো ছিল কতগুলো ঝিঙে, সেই ঝিঙেগুলো এখন কেটে নিচ্ছি। আজকে ঝিঙে আলুর পোস্ত করব। আর করব কিন্তু একটা দারুণ রেসিপি, যেই রেসিপিটা আমি এখানে খড়গপুরে এসে আমার এক বান্ধবী হয়েছিল তার কাছে খেয়েছিলাম। তো ও আরও ব্যাপারটা কিন্তু সুন্দর করে করতো। আমি ওর মতন হয়তো অতটাও সুন্দর পারবো না, কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত ভালো। আজকে কুঁদরির একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে রান্নাবান্না বাকি তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না বলেই ঠিক করেছি, কিন্তু কুঁদরি রেসিপিটা কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তো চলো ঝটপট এদিকে ঝিঙেগুলো কেটে নিই। আর তার মধ্যে আজকে হয়েছে জানো, ভুতুর আবার পেটটা খারাপ। তো কী যে মুশকিলে পড়েছি। ভুতুকে ভেবেছিলাম আজকে স্কুল নিয়ে যাব, কিন্তু ভুতুর হঠাৎ করেই পেট খারাপ করাতে স্কুলও যাওয়া হবে না, আর এই দিকে ড্রয়িং ক্লাসটাও আজকে মিস হয়ে গেল। এই দেখো কাঁচকলা এখন কেটে নিচ্ছি, ভুতুর জন্য আজকে এই কাঁচকলা সেদ্ধ করব। যদিও কাঁচকলা দেখলেই ভুতুর মাথাটা ভীষণ গরম হয়ে যাবে, তবুও খেতে তো হবেই। তো দেখো, এখন কুঁদরিগুলো আমি কেটে নিচ্ছি। কুঁদরি কিন্তু অনেক সময় মাছের ঝোলেও দিয়ে খাওয়া হয়, আর কুঁদরি ভাজাও কিন্তু খাওয়া হয় একটু দুভাগ করে করে। আর এই দুভাগ করে আমি করছি না, এগুলো একটু সরু সরু করে কেটে নিচ্ছি কুঁদরিগুলো। তারপরে এই কুঁদরিগুলোকে আমি ধুয়ে টুয়ে নিয়ে করবো। তো চলো, কুঁদরি কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর এখন এদিকে গ্যাসটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা ধুয়ে নিয়ে আমি বসিয়েও দিলাম। আর এখন কুঁদরিগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কুঁদরিটা আমি
করতে শুরু করব। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। দেখো এই যে কুঁদরিগুলো এইভাবে কেটেছি আর ধুয়ে নিয়েছি। তো চলো শুরু করি। তোমরা রেসিপিটা কিন্তু মন দিয়ে দেখো, তাহলে তোমরাও করতে পারবে। আর দেখো প্যানে আমি প্রথমেই তেল দিয়ে দিলাম, আর তেলটা গরমও হয়ে গেছে। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আর তারপরে একটু কালো জিরে, আর তার মধ্যে ছেড়ে দিলাম এই যে কেটে রাখা কুঁদরিগুলো। আর এই কুঁদরিগুলোকে এখন একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। আর যদিও আমি কুঁদরি আগে থেকে সেদ্ধ করে নিই, কিন্তু এগুলো একটু সরু সরু বলে আর আমি কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে নিলাম না। তো এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর দেখো এবারে ঢাকা চাপাটা তুলে দেখছি বেশ নরম হয়ে গেছে। আর এগুলোকে আরও একটু কিন্তু আমি হালকা ভেজে নেব। আর তারপরে এর মধ্যে দেখো ছড়িয়ে দিলাম গোটা পোস্ত। এই রেসিপির বিশেষত্ব এটাই যে এর মধ্যে গোটা পোস্ত দিয়ে ছড়িয়ে কিন্তু নেড়েচেড়ে নামিয়ে নেওয়া হয়, আর এটা খেতে দুর্দান্ত হয়। তো তোমরা একবার এটা ট্রাই করে দেখতেই পারো। তো চলো অন্য দিকের গ্যাসে কিন্তু আমি মুগের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, আর মুগের ডালটা এখন আমি একটু ফোড়ন দিয়ে নেব। 5 ফোড়ন, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মুগের ডালটা আমি এখন ফোড়ন দিয়ে নেব। আর তারপরে তোমাদের সঙ্গে তো রয়েছে আরও অনেক কথা। তো চলো সঙ্গে থাকো। তো দেখো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না করেও কিন্তু সব রান্নাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি করে নিচ্ছি ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে আলু পোস্ত তো তোমরা জানোই কীভাবে করতে হয়। প্রথমে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, কারণ আমি কালো জিরেটা পছন্দ করি। তারপরে তার মধ্যে আলু দিয়ে দিলাম, তার মধ্যে একটু হলুদ লঙ্কা নুন দিয়ে এবার আলুটাকে একটু ভেজে নেব। আর তারপরে তার মধ্যে কিন্তু দিয়ে দেবো ঝিঙেগুলো। আর আমরা বাঙালরা কিন্তু আলু পোস্ত এইভাবেই করি, একটু হলুদ দিই পোস্ততে। আর ঘটিরা কিন্তু একদমই সাদা সাদা পোস্ত বানায়। তো যাই হোক চলো পোস্তটা আমি এভাবেই বানাবো, তোমরা কিন্তু দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, মানুষের জীবনে মায়া করবার মতো একটা লোক না থাকলে তার জীবন সত্যিই কষ্টের। সারাদিন সংসারে হাড় ভাঙা খাটুনির পরও যখন মানুষটাকে কেউ বলে না, থাক থাক এবার তুমি একটু বসো তো, বাকি কাজ আমি করছি, বা সবার জন্য করতে করতে যখন নিজের খাবার জল বা ওষুধটুকুই খাওয়ার কথা মনে থাকে না, তার সময় হয় না, তখন কেউ এক গ্লাস জল দিয়ে বলে, নাও জলটা খাও, বা ওষুধটা খেয়ে নাও তো, বা অনেক হয়েছে এবার নিজে কিছু মুখে দাও বলে খাবার প্লেটটা হাতে তুলে দেয়। ঠিক এমন একটা মায়া দেখানোর মানুষ সবার জীবনেই খুব দরকার। কারণে অকারণে খোঁজ নেয়া, মন খারাপ হলে মন খারাপের ওপর একটু হাত বুলিয়ে দেওয়া, বা কেটে গেলে ছড়ে গেলে ব্যথা পেলে ভীষণ অস্থির হয়ে পড়া একটা মানুষ সবার জীবনেই খুব দরকার। এমন একটা মানুষ জীবনে না থাকলে জীবন বড্ড ভারী হয়ে ওঠে। যখন একটা মানুষের হাড় ভাঙা খাটুনি, দুঃখ, কষ্ট, অসুস্থতা কারো নজরেই আসে না, তখন সত্যিই মনে হয় এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না, পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই, সব এলোমেলো লাগে, কিচ্ছু ভালো লাগে না। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর আমি এতে আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের আপনজনেদের সঙ্গে খুব বেঁধে বেঁধে থেকো। সবাই অনেকটা ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।